এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। শয়তান মার্কা ব্যাটা মানুষ, ওনার কি একটু লজ্জা করছে না? রাতে এমন কাণ্ড ঘটে গেল আর উনি এমন ভাবখানা করছেন যেন কিছু হয়নি। আমাকে বলছেন লজ্জা পাচ্ছি কিনা। এ মা, উনি তাহলে লজ্জা পাচ্ছেন না? আরে ব্যাটা মানুষেরই তো লজ্জা নাই। হ্যাঁ, ভুলে গেছি। সেকেন্ডের মধ্যেই ঝিনুক অনেক ভাবল, ও একা লজ্জা পাবে কেন। মন মস্তিষ্কের যুদ্ধ ঠেকিয়ে বইটা নিচে নামিয়ে নিল। ভেতর থেকে বারবার স্বাভাবিক থাকার চেষ্টা করছে। সমুদ্র ঝিনুকের সামনে খাবারের প্লেট রেখে অন্য চেয়ারটা টেনে বসে পড়ল। ঝিনুক লম্বা একটা নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালো। সমুদ্র ঝিনুকের দিকে চোখ নিভু নিভু করে ফ্রুকুচকে তাকালো। এই নজর শরীরে বিষ কাটার মতো বিঁধছে। তাও সমুদ্র ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবার খেতে নিচে যাচ্ছিলামই। আপনি শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে এলেন? বড় একটা হামি দিয়ে সমুদ্র বলল, তা তো দেখতে পেলাম এতক্ষণ ধরে, যে কিনা সকাল সকাল খাবার খাওয়ার জন্য আগে আগে খাবার টেবিলে হাজির থাকে, সে কিনা লজ্জায় আমার জন্য নিচে যেতে চাচ্ছে না। বাব্বা, গাল দুটো লাল টমেটো করে রেখেছিস কার জন্য? বাইরে রাস্তা, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? হুম, দেখে তো তাই মনে হচ্ছে। লাভ নেই, লাভ নেই, সবে তো শুরু। এর থেকেও গভীর কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। সমুদ্রের কথায় বিষম খাবে নাকি কিছু হয়নি এমন ভাবখানা করে থাকবে বুঝতে পারছে না ছিল। তবে ঝিনুক ডিসিশন নিল বিষম খাবে। সত্যি সত্যি বিষম খেলো। এমনই বিষম খেলো কাশি উঠে গেল। সমুদ্র পিঠে হালকা চাপড় মেরে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল। ঝিনুক কোনো মতে পানি খেয়ে সমুদ্রের দিকে বড় বড় চোখ করে তাকালো। সমুদ্র মুখের ভঙ্গিমা এমন করে রেখেছে যেন ওদের মাঝে এমন কিছুই হয়নি। এগুলো প্রতিদিন ঘটে যাওয়া কমন একটা ব্যাপার। দুধ ভাত। খাবার খেয়ে নে। আমি চাই না তোর মাঝে দুর্বলতা আসুক। দুর্বলতা আসলে হবে কি করে? তোর না বাচ্চার মা হওয়ার শখ? দুর্বল হলে তো হবে না। বাচ্চার মা হওয়ার আগে কত প্রিপারেশন বাকি আছে, খুবই মেহনতি কাজ। ইস, ভাবতেই কষ্ট হচ্ছে আমার। কত মেহনত না করতে হবে আমার। খুব তো আমাকে পাকা বাঁশ বলেছিলি, দেখলি কাঁচা বাঁশের থেকেও আমার স্ট্যামিনা। তা কাল রাতে তো ঝিনুক লাফ দিয়ে উঠে সমুদ্রের মুখ চেপে ধরল। এ কি, এ কি নির্লজ্জ মানুষ রে বাপু! এতক্ষণ যা যা বললো তা কম ছিল যে কাল রাতের এমন ঘটনা মুখে পুনরাবৃত্তি করতে চাইছে? আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে, তুমি মরে কার পাল্লায় ফেলছো? ঝিনুক ঠোঁট উল্টে বলল, ছি ছি, লজ্জা করে না? ঠোঁট কাটার নির্লজ্জ বেসরব এমপি মশাই। আমনের সব দোষ। আমি সমুদ্র হাত উল্টো দিকে নিয়ে ঝিনুককে তার কোলের উপর বসিয়ে দিল। থুতনিটা ঝিনুকের ঘাড়ে রেখে বলল, কিছু না করে এত দোষ আমার করলে তো মনে হয় দোষের বস্তা মাথায় নিয়ে ঘুরতে হবে। বউ তো লজ্জাবতী গাছের মতো ছুঁয়ে দিলেই। আম্মা গো, উনি এমন কথাবার্তা কেন বলে আমার সামনে? ওনার এসব কথা সারা দিন আমার মন মস্তিষ্কে ঘুরপাক খায়। সারা দিন ওনার কথা ভাবায়। ঝিনুকের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঝিনুক কিছু বলার আগেই সমুদ্রের ফোনটা বেজে উঠল। সমুদ্র এক হাত দিয়ে ফোনটা রিসিভ করলো। 10-15 সেকেন্ড কথা বলল, তারপর আসছি বলে কল কেটে দিল। ঝিনুককে ছেড়ে দিলে বলল, আর কত আমার কোলে বসে থাকবি? আমার কোলে ওঠার দেখি খুব শখ তোর। ঝিনুক দ্রুত সমুদ্রের কোলের উপর থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। কি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষের বাপও। কথা দিয়ে সামনে থাকা মানুষকে ভস্ম করে দিতেই উস্তাদ। এত সাত পাঁচ তোর ভাবতে হবে না, মাথায় শুধু গোবর। তাই ঠিকঠাক মতো খাবার খাবি সব সময়। অনীহা যেন না হয়। তুই খাবারে খুব অনীহা করিস। সমুদ্র দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলল, ও শোন পিচ্ছি, তোর জন্য সুখবর। মুনতাহা আর নাজিম বাড়ি ফিরবে আজ। সমুদ্র দরজা খুলে চলে গেল। ঝিনুক খুশিতে লাফিয়ে উঠল। মুনতাহা আপু আসছে, নাজিম ভাইয়া আসছে, ইয়ে! আনন্দে আটখানা হয়ে উঠল ছিল।
সারা সকাল থেকে দুপুর থেকে বিকেল ঝিনুক অপেক্ষা করছে তারা কখন আসবে। সোফা একবার শুয়ে তো একবার বসে অপেক্ষা করছে তো করছে, অপেক্ষা করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা মুনতাহা, নাজিম আর সমুদ্র একসাথে বাড়ি ফেলল। সে রংমহলে যেন এক খুশির বার্তা ফিরে এলো। সবাই মুনতাহা আর নাজিমকে দেখে এটা সেটা বলছে। ছোট চাচি ছেলে ও মেয়েকে প্রলাপ কান্না শুরু করলো, বাকিরা তা দেখে হাসছে। বাড়ির এমন কোলাহল শব্দে ঝিনুকের ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে ঢুলু ঢুলু পায়ে সেদিকে এগিয়ে গেল, বলল, কান্না করছেন কেন ছোট চাচি? আপনার এই প্রলাপ কান্না আমার কান্না আমার কাঁচা। আরে মুনতাহা আপু, নাজিম ভাইয়া। ঝিনুকের আর পাইকে ঝিনুক দৌড়ে মুনতাহাকে জড়িয়ে ধরল। আপু তুমি সত্যি এসছো? আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো আপু? পাগলি হয়েছে হয়েছে, এবার ছাড়। আমি আর যাচ্ছি না, এবার থেকে এখানেই থাকবো। এরই মধ্যে নাজিমও বলল, এমা, আমাকে তো দেখি ভুলে গেছিস। তার মানে তুই শুধু মুনতাহার জন্য অপেক্ষা করছিলি? আমি তো কেউ না। নাজিমের দিকে এগিয়ে গেল ঝিনুক। নাজিমের হাতটা শক্ত করে ধরে হেসে বলল, তোমার জন্য অপেক্ষা না করতে পারি? আমি তো সেই সকাল থেকে ওয়েট করছি, তুমি এসে আমার সাথে রাগ করে দিলে। নাজিম হু হু করে হেসে উঠল। সমুদ্র মনে মনে বলল, এ নে, ওনার প্রধান ট্রিক্স কাজে লেগে গেছে। ড্রামা কুইন একটা। মুনতাহা নাজিমরা সহ পরিবারের সাথে ভালোই খোঁজ গল্প করে সময় গেছে ঝিনুকের। কত কত গল্প। মুনতাহার মেডিকেলের কোর্সের 4 বছর শেষ, এখন ও ঢাকায় ইন্টার্নশিপ করবে। নাজিমেরও একটা ডিউটি শেষ হয়েছে, যেহেতু বোন সিলেটে নেই তারও সেখানে থাকার মানে হয় না। নাজিমও তার পোস্টিং ঢাকার দিকে নেওয়ার আর্জি জানিয়েছে। আশা করছে খুব শীঘ্রই হয়ে যাবে। কালকের সন্ধ্যাটা ভালোই গেছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা আনন্দেই গেল। বিকেলবেলা নাজিম বন্ধুদের সাথে মিট করতে চলে গেছে। মুনতাহা ঘুমাচ্ছে। ঝিনুক পড়ার টেবিলে ম্যাডাম আসার অপেক্ষায় আছে। অপেক্ষা করতে করতেই ম্যাম চলে এলো। 1.5 ঘন্টা খুব মনোযোগ দিয়ে পড়া শেষ করলো ঝিনুক। কাল তো রেজাল্ট দেবে, পরীক্ষা কেমন দিয়েছো? তার ফলাফল পেয়ে যাবা। ঝিনুক লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলল, কি? কাল রেজাল্ট দেবে? আল্লাহ, এত তাড়াতাড়ি কেন এই দিনটা এগিয়ে এলো? ম্যাডাম ঝিনুকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝিনুক জোরপূর্বক হাসি দিয়ে বসে পড়ল। কেমন স্টুডেন্ট তুমি? পরীক্ষার রেজাল্ট দিবে সেটাই মনে নেই? তোমাকে পড়াতে রাজি হয়ে পড়ছি ঝামেলায়। আপ টু ডাউন হলে সমুদ্র সে কোনো মাইনকাছি পায় না ফালায়। আবার এই চিন্তায়ও আসি তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাইবা কিনা। আসলে ঝিনুক গজু মার্কা স্টুডেন্ট, না খুব ভালো না খুব খারাপ, মিডলে আছে। ওদের বংশের ছেলে মেয়েরা অনেক মেধাবী হয়। এই যে মুনতা মেডিকেলে পড়তেছে, নাজিম পুলিশের এসআই পদে আছে, ঝিনুকের ভাইয়া অ্যাব্রোড চলে গেল, সমুদ্র রাজনীতিতে এমপি। ঝিনুক কি হবে মনে মনে ভাবছে। ক্যারিয়ার গঠন করা কি বেদনাময় কাজ? ভাগ্যে সবারই ভালো ক্যারিয়ার গড়লে খারাপ ক্যারিয়ার কে করবে? ম্যাডাম উঠে দাঁড়ালো। ঝিনুক উঠে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্যাডামকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলে ঝিনুকের ভেতরে এখন ভয় কাজ করছে। কালকে ফলাফল দিবে। যদিও ওর মন বলেছে ও মিডল মার্কা স্টুডেন্ট, ফেলও করবে না আবার আহামরি রেজাল্টও করবে না, তবু উষ্টা খাইয়া পা ভাঙনের ভালো বদভ্যাসই আছে। যদি ফেল করে বসে, আল্লাহ রে, আমাকে বাঁচিয়ে দিও। মনে মনে এখনই দরুদ পড়া শুরু করছি। মনে মনে এগুলোই বলছে আর হাঁটছে। হঠাৎই ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দে ঝিনুকের ধ্যান ভাঙল। তাকিয়ে দেখে নাজিমের উপর ম্যাডাম পড়ে গেছে। এমনিতেই ঝিনুক নাচনে বুড়ি, তার উপর পেয়েছে ঠোলের বাড়ি। ওর হাসি আর ধরে কে রাখে? উনি যে ঝিনুকের ম্যাডাম সেই দিকে ওর বিন্দুমাত্র খেয়ালই নেই। ঝিনুক হাসতে হাসতে পেট ধরে বসে পড়ল। ঝিনুকের হাসি দেখে ম্যাডাম দ্রুত উঠে গেল, চোখ রাঙিয়ে ঝিনুকের দিকে তাকালো। তাতে ওর হাসি আরো বেড়ে গেল। ম্যাডাম নাজিমকে সরি বলে দ্রুত কেটে পড়ল। নাজিম ম্যাডাম যাওয়ার শেষ বিন্দু পর্যন্ত সে পানি তাকিয়েছিল। ম্যাডাম যেতে ঝিনুকের মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই এখনো পাল্টালি না। দেখছিস মেয়েটা লজ্জা পেয়েছে। আমিও দেখতে পাইনি, সেও পায় নাই। পড়ে গেলে কেউ এভাবে হাসে? ইডিয়েট। এবার পেট ধরে হাসিটা আটকিয়ে বলার চেষ্টা করছে, বললাম,
তোমরা একজন একজনের উপর যেভাবে পড়ছো, আমি কেন, যে কেউ দেখলেই হাসতো। আচ্ছা ঠিক আছে, হাসিস, ভালো করছিস। মেয়েটা কে রে? এবার ঝিনুকের হাসি পুরোপুরি থেমে গেল। নাজিমের দিকে তাকালো, সে ব্লাশিং করছে। ঝিনুক 32 পাটি দাঁত বের করে বলল। আজ এনে তোমার কি কাজ? সরো তো সামনে থেকে। ঝিনুক হেঁটে গিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন নিল যেন কি না কি হয়ে গেছে। হা, কি মজা! ভাবখানা কাজে দিছে। নাজিম ও ঝিনুকের পাশে সোফায় বসলো, বলল। আছে, কাজ আছে। বল না, মেয়েটাকে আমাদের বাসায় কি রোজ আসে? কতদিন থেকে আসে? কেন আসে? থামো থামো, উনি আমার ম্যাডাম, পড়াতে আসে। এ থেকে বেশি কিছু বলবো না। নাম কি? থাকে কই? ডাল মে কুছ কুছ কালা হে। সত্যি করে বলো তো, মতলবটা কি? থাক, তোর বলতে হবে না, আমি বের করে নেব। সে তো আসবেই প্রতিদিন। তোর মতো চুনোপুটির কাছ থেকে খবর নিতে হবে নাকি? দূর, ফুট এখান থেকে। ঝিনুকও ছুটে গেল, বলল। আমি আর এই ম্যাডামের কাছে পড়বো না। না, আমি পড়বো না। না, এই ম্যাডাম আসবে। আমি চুনো পুটির দ্বারা কালী সমুদ্র ভাইয়াকে বলছি নতুন কাউকে পড়ানোর কথা। নাজিম চোখ টিম টিম করে তাকালো, বলল। আচ্ছা সরি, শোন, আমি না ক্রাশ খেয়েছি তোর ম্যাডামের ওপর। আবার আমার মতো অদমের রাস্তার বাঁশের বেড়া দিয়ে না, পাক না বড়ি। ঝিনুক হো হো করে হেসে উঠল। নাজিমও হেসে উঠল। নাজিমকে ম্যাডামে সব কিছু বলে দিল, মুখ ফুলিয়ে বলল। তোমাকে কপাল, তোমরাই ভালো নাজিম ভাইয়া। প্রেম প্রেম করতে পারবা? আমার কত দিনের শখ, আমি প্রেম করবো। আমার শখে এক বালতি পানি পড়ছে। আহ, প্রেম করবো কি, নিজেই তো একটা বিয়াইত্তা বেডি। নাজিম শব্দ করে হেসে উঠল। সে বলার আগেই পেছন থেকে একজন বলে উঠল। সেই শখ ওই বালতি ভরা পানিতেই চুবিয়ে মেরে ফেল। তাছাড়া আমার কাজ সব গুছিয়ে আসতেছে। তুই তো অষ্টাদশী পেরিয়ে ঊনবিংশে পা দিয়েছিস কবেই। তাহলে এবার সত্যি প্রেম কারে বলে তা দেখার জন্য রেডি হয়ে নে। কথাটা শুনতেই ঝিনুক আর নাজিম একসাথে পেছনে তাকালো। সমুদ্রকে দেখতে পেয়ে ঝিনুকের লজ্জা মাথা কাটা চায় অবস্থা। ইস, বেটা নির্লজ্জ শয়তান, সব শুনে নিয়েছে। নাজিম আরো বেশি হেসে উঠল, বলল। নে মনু, প্রেম কর জামাইয়ের লগে। আমাকে ক্রাশ ভর সমুদ্র শেখের থেকে ভালো প্রেম নিবেদন খেলা কে মাতাতে পারে? বলে হাসতে হাসতে নাজিম এখান থেকে পালালো। ঝিনুক ঠোঁট বাঁকা করে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ঝিনুকের দিকে এগিয়ে আসতে ঝিনুক দিল দৌড়। এখন মোটেও তার সামনে পড়া যাবে না। ওনার ভয়ঙ্কর প্রেম নিবেদন খেলা আমি চাই না, সময় পায় না। এতেই এই 2 মাসে আমাকে যে খেলা দেখাইছে বাবা গো, আর সময় ঠিকমতো পেলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। দেখতে দেখতে দিনটা উপস্থিত হয়েই গেল। আজ ঝিনুকের পরীক্ষার ফলাফল দিবে, আর কিছুক্ষণ পরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঝিনুক রুম চারিদিক থেকে অন্ধকার করে দরজা বন্ধ করে বসে আছে। মন বলছে ফেল করবে না, আবার আহামরি রেজাল্টও করবে না। তবে এখন ওর জন্য রুম খোলা রাখাই বিপজ্জনক। রেজাল্ট উপর নিচ হলেই ঝিনুকের মা ঝিনুককে সবার সামনে খুন্তি দিয়ে পিটাবে। এতেই ঝিনুক শতভাগ শিওর। এই তো সকালবেলার কথা। ঝিনুক নাস্তা করতে গিয়েছিল। ঝিনুকের মেজো চাচি ওর শান্তি দেখবার পারে না। বেরির বাচ্চা মহিলা ঝিনুকরে দেখে জোরে জোরে জিজ্ঞেস করলো। কিরে ঝিনুক, আজ না তোর রেজাল্ট দেব? আমাদের বললি না সে, নাকি তুই ভুলে গিয়েছিস? জিপিএ 5 আইব নাকি? সখিনার মারে আগে থেকেই মিষ্টি আনার জন্য বলে রাখি। এই বেডির রঙের কথা শুনলে গা পিত্তি জ্বলে ওঠে ঝিনুকের। ঝিনুকের ভালোবাসে নাকি বাস দেয় ঝিনুক বুঝিয়ে উঠতে পারে না। যাই হোক, ঝিনুকের কোনো কিছুতেই পান থেকে চুন খসলে আগুন। ঝিনুকের মায়ের মন মস্তিষ্ক 360 ডিগ্রি বৃত্তকার চক্র আকারে ঘুরতে থাকে। আজও ব্যতিক্রম হয়নি। ঝিনুকের মা চিৎকার করে খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলো, বলল। কি, আজ রেজাল্ট দিবে? তুই যে আমাদের জানালি না। গতবার সবে 4 পয়েন্ট পাইছস, আমাকে বাড়ি ছিলি বলে কিছু বলতে পারি নাই। তবে এবার যদি জিপিএ 5 না পাইছস, তোর একদিন কি আমার যতদিন লাগে দেখিস। সেবার নানু বাড়ি ছিল বলে সত্যি বেঁচে গিয়েছিল। এসএসসি পরীক্ষাতে পেয়েছিল 4.50, কম কি
চোখ রাঙিয়ে মুখ বাঁকিয়ে মাকে বলল। মা, আমি 4 পয়েন্ট পাইনি, 4.50 পেয়েছি। মাত্র 0.50 জন্য আমি জিপিএ 5 পাইনি। আমার রেজাল্টের অপমান করো না। তা খিলখিল করে হেসে উঠে বলল। ঝিনু 4.50 পেয়ে উল্টিয়ে ফেলেছিস মনে হয়। 0.50 জন্য মানুষের পাশ আসে না, মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারে না, ভর্তি পরীক্ষায় টিকেও না। আর তুই বলছিস মাত্র 0.50। মেজে চাচি, তোমার খুন্তিটা দিয়ে ওর মাথা চাইয়া কয়টা বাড়ি দাও তো। কিসের খাওয়া কিসের কি, খাবার খাওয়া বাদ দিয়ে দিল সিঁড়ির দিকে দৌড়। ঝিনুকের মাকে বিশ্বাস নেই সত্যি মেরে বসবে। ঝিনুক সিঁড়িতে দাঁড়িয়ে ওর জাতীয় ভাষণটা দিল। মুনতাহা আপু, তোমাকে আমি দেখে নিব। এর হিসাব সুদে আসলে উসুল না করলে আমার নাম আয়াতুল ফারিন ঝিনুক শেখ নয়। আর মা, এবারও আমার জিপিএ 5 আসবে না, 4.50ই তোমার মেয়ের জন্য প্লাস। ঝিনুকের আর পাইকে দিয়েছিল জামা কাপড় ধরে এক দৌড়। 12টার উপর 5 বাজে। কলিজা থুকপুক করছে, রেজাল্ট তো মনে পাবলিশ হয়ে গেছে। এরই মধ্যেই নীলা কল দিয়েছে। কল রিসিভ করতে ওপাশ থেকে ও লাফিয়ে লাফিয়ে বলল। দোস্ত, পাশ করছি, বাকিরাও পাশ করছে, তোর কি অবস্থা? আমি দেখে বলছি তোকে। বলেই কল কেটে দিল ছিনক। যেহেতু নীলার মতো ডিম মার্কা মেয়ে পাশ করেছে, তাহলে ঝিনুক পাশ করবে। রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিতে ঝিনুকের রেজাল্ট দৃশ্যমান হলো। ঝিনুক আবার 4.50 পেয়েছে। আহ, কি আনন্দ! খুশিতে লাফিয়ে উঠল। ঝিনুক দৌড়ে দরজা খুলে বাড়িতে চিল্লাতে চিল্লাতে বলল। আমি পাশ করেছি। ছোট চাচি, সকিনার মারে দিয়ে মিষ্টি বিলাও। ঝিনুকের চিল্লাচিল্লি শুনে বাড়ির মানুষ এক হয়ে গেল। ঝিনুক বিশ্বজয় করে হাসি দিয়ে বলল। মা, আমি 4.50 পেয়েছি। ইয়ে! খুশিতে একবার এই দিক লাফ দিচ্ছে একটা, তো আবার অন্যদিকে আরেকটা দিচ্ছে। ঝিনুকের মা ঝিনুকের দিকে পাঁচে মুখ করে তাকিয়ে বল। তুই আবারও একই রেজাল্ট নিয়ে এসেছিস। তোকে নিয়ে আমি জীবনেও কারোর সামনে তারিফ করতে পারলাম না। ঝিনুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে টুকটুক করে সিঁড়ি বেয়ে ওর রুমের দিকে রওনা দিল। এরই মধ্যে সখিনা বলল। মেজবাবু, তোমার মাইয়ার ভাবখানা দেখো, হাঁটার ভঙ্গিমা দেখো। মাইনসে জিপিএ 5 পেয়েও এমন ভাব করে না, যতটা না হে 4 পাইয়া করতাছে। ঝিনুকের এমন ভাবখানা আর সখিনার কথা শুনেই শেখ রংমহলের মহিলাদের মধ্যে হাসির রোল পড়ে গেল। বিকেলবেলা ম্যাডাম পড়িয়ে গেছে ঝিনুকে। সেই ঝিনুকের রেজাল্ট শুনে নিরলস চোখে ঝিনুকের দিকে তাকিয়েছিল। তাকে দেখে ঝিনুক বুঝতে পারলো না ম্যাডাম খুশি হলো নাকি দুঃখ পেল। আবার ঝিনুক এটাও বুঝলো না ঝিনুক কি সত্যিই খারাপ রেজাল্ট করেছে। সবাই এমন করতেছে যেন কেউ 4.50 পায় না। ঝিনুকের কাছে এই রেজাল্টটা মোটেও খারাপ লাগে না। বিকেল সন্ধ্যা, পরিবেশটা নরম, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। ঝিনুকের বহু দিনের শখ কোনো এক বিকেলে সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার একদিন পূর্ণ হবে ইনশাআল্লাহ। বসে বসে প্রকৃতির রং বেরঙের খেলা দেখছে ঝিনুক। সৃষ্টিকর্তার কি অপূর্ব সুন্দর রহস্যময় সৃষ্টি জগৎ। হঠাৎ কারো আগমনে ঝিনুকের ধ্যান ভাঙলো। তাকিয়ে দেখে মুনতাহা। ঝিনু, যাবি কোথায়? শপিং মলে। তুই তো জানিস আমার এমন বিকেল সন্ধ্যাবেলা ঘুরতে ভালো লাগে। তাছাড়া কিছু জামা কাপড় কিনতেও হবে, তাই বের হতে চাইছিলাম। তোর রেজাল্ট দিয়েছে, তোকে এই উপলক্ষে আইসক্রিম আর ফুচকা খাওয়াবো, যাবি? নেকি আর পুছপুছ এমন অফার কে ঠোকরায়। ঝিনুক খুশিতে রাজি হয়ে গেল। ঝিনুকেরও জিনিসপত্র কিনতে হবে। তাছাড়া অনেক দিন পর মুনতাহা বাড়িতে এসেছে, তার প্রয়োজনীয় জামা কাপড় কম পড়তেছে। তাছাড়া পুরাতন কিছু জামা কাপড় ছোট হয়ে গেছে, তাই ভালোই হয়েছে। ঝিনুক সচরাচর সবসময় কোথাও বের হলে 3 পিস পরে। আজও গোলাপি রঙের একটা হালকা হস্তশিল্পের কাজের 3 পিস পরেছে। তবে মুনতাহা একটু স্টাইলিশ, উনি একটা টপ আর জিন্স পরেছে। শপিং মলে এসেছে মুনতাহা বলল। সমুদ্র ভাইয়া আর নাজিম ভাইয়াও কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগদান করবেন। ঝিনুক পড়ল মহা চিন্তায়। উনি না এমপি, জনসাধারণের মধ্যে কেমনে আসবে কে জানে। যাকে তারটা তার বিষয়।
ঝিনুকের মাথা খারাপ করে লাভ নেই। শপিং মলে অনেক কোলাহল। ঝিনুক অতিরিক্ত কোলাহল পছন্দ করে না। মুনতাহা শপিং করছে। ঝিনুকের প্রথমে কেনাকাটার ইচ্ছে থাকলো এখন বিন্দু মাত্র নেই। ঝিনুক মুনতাহার পেছন পেছন হাঁটছে। কতক্ষণ ধরে একটা মধ্যবয়স্ক লোক ওদের দিকে বিশ্রী নজরে তাকিয়ে আছে। ঝিনুক মুনতাহাকে বলেছে বিষয়টা। উনি ওই লোকটির দিকে নজর দিতে মানা করেছে। খুব বিরক্ত লাগছে। লোকটির চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। বিরক্ত মুখে লোকটির দিকে তাকাতে সে চোখ দিয়ে বিশ্রী ইশারা দিল। মন মেজাজ খুব খারাপ হয়ে আছে ঝিনুক মুনতাহাকে বলল, তোমার সাথে আমি আর হাঁটতে পারবো না, কোলাহল শব্দে মাথা ব্যথা করছে। এটা এই শপিং মলের ছাদে নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে। সেখানে ঝিনুকে বসিয়ে দিয়ে বাকি শপিং করতে চলে গেল মুনতাহা। 10 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে এসে শান্তি লাগছে ঝিনুকের। শান্ত পরিবেশ, স্নিগ্ধ বাতাস, কোলাহল কম। হাতে কোনো কয়েকজন মানুষ আছে। 5 মিনিট ধরে বসে আছে ঝিনুক। টুকটুক করে দুটো ছবি তুলে নিল। এর মধ্যেই মানুষজন দৌড়ে নিচে চলে যাচ্ছে। কি হচ্ছে বিষয়টা বুঝতে পারছে না। ঝিনুক ভয় পেয়ে গেল। একজন লোককে বলল, কি হয়েছে? সে যা বললো তাতে ঝিনুকের মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাওয়ার অতিক্রম হয়েছে। সমুদ্র এসেছে। এমনিতেও তিনি খুব জনপ্রিয় একজন মানুষ। এ সময় তাকে এখানে মানুষ দেখে সাক্ষাতের জন্য ভিড় লেগে গেছে। ঝিনুক পাশে মুখ করে চেয়ারে আবারও বসে পড়ল। ঝিনুক জানতো এমনটাই হবে। মোবাইলে ডাটা খুলে ফেসবুকে ঢুকতে লাইভে সমুদ্রকে দেখাচ্ছে। জনগণ তাকে শপিং মলের সামনে পেয়ে নানা দিক থেকে লাইভ করছে। সমুদ্রের মুখ দেখে বুঝে উঠতে পারছে না সে এখন কেমন অনুভব করছে, কিন্তু ঝিনুকের হাসি পেয়ে উঠল। ঝিনুক খিলখিলে হেসে উঠল। হঠাৎ করে এই লাইট মিটমিট করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখলো এখানে ঝিনুক ছাড়ার কেউ নেই। এমন একটা স্থানে ঝিনুক একা বসে আছে। নিজের সাহস দেখে নিজেরই পাশায় 10টা লাথি মারতে ইচ্ছে করলো ঝিনুকের। উঠে দাঁড়ালো। এরই মধ্যে একটা পরিচিত কণ্ঠ শুনে ঝিনুকের রুহু কলিজা কেঁপে উঠল। হাত থেকে মোবাইলটা টেবিলে পড়ে গেল। ঝিনুক চোখ তুলে দরজায় তাকাতেই ভয়ে ঝিনুক সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই লোকটা এসেছে। হুডি পরা লোকটি। সেই বারের মতন এবারও সে নিজেকে কভার করে এসেছে। ঝিনুকের দিকে এগিয়ে এলো। ঝিনুকের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। আবারও আমি সময় পেয়ে গেছি বেলা। বেলা শুনছো? ঝিনুক দু কদম পিছিয়ে যেতে লোকটি দ্রুত গতিতে ঝিনুকের দিকে এগিয়ে এলো। ঝিনুক হকচকিয়ে গেল। আবারও ঝিনুকের হাত ধরলো। ঝিনুক ছোটানোর জন্য চেষ্টা করতে লোকটি গম্ভীর গলায় বলল, উফ বেলা, ছটফট করো না। আমি গ্লাভস পরেই তোমাকে ছুঁয়েছি। এই ধরা নিয়েই তো। হুডি পরা লোকটি বলার সাথে সাথে দুজন গার্ড সেই একই রকম ভাবে সেই মধ্যবয়স্কা লোকটিকে টেনে হেঁচড়ে নিয়ে এলো। মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে লোকটাকে পেটানো হয়েছে। শৈল্পের রক্ত ঝরঝর করে পড়ছে। হুডি পরা লোকটি ঝিনুককে সাথে করে নিয়ে মধ্যবয়স্কা লোকটির দিকে এগিয়ে গেল। ঝিনুক না চাইতো এগিয়ে গেল। ভয়ে কোনো কথা বের হচ্ছে না। না হচ্ছে লোকটির হাত ছুটিয়ে পালাবার মনোবল শক্তি। লোকটি ঝিনুককে দেখে বারবার হাত জোর করে বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার বাপ চাচার মতো। আমি হুডি পরা লোকটি এক হাতে ঝিনুকের হাতটি শক্ত করে ধরে অন্য হাতে একটা সুচলো লোহার রডের মতো নিল। বয়স্কা লোকটিকে বেশি কথা বলতে না দিয়ে তার একটি চোখ বরাবর ঢুকিয়ে দিল। কাছ থেকে এমন দৃশ্য দেখে ঝিনুক চিৎকার করে উঠল। মধ্যবয়স্ক লোকটিও গগন বিতারে চিৎকার করে উঠল। সে ঝিনুকের হাত ছেড়ে দিল। ঝিনুক মুহূর্তে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হুডি পরা লোকটি ইশারা করতে গার্ডরা লোকটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর দিকে তাকিয়ে বলা, তুমি খুব ভীতু বেলা। তোমার সাহস বাড়ানোর জন্যই তো আমি বারবার এগুলো তোমার চোখের সামনে করছি। না হয় আড়ালে আমি এগুলো করলে কেউই টের পেত না। তবুও ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলছো। তাহলে আমার সাথে আমার রাজ্যে থাকবে কি করে? উফ বেলা, তুমি এখনো ইমোচুয়ার রয়ে গেলে। এই ইমোচুয়ারের জন্যই তো আমি তোমার প্রেমে পড়েছি। উফ বেলা, তোমাকে ছুঁয়ে দেখার উদ্বোধন আমাকে পাগল করে তুলছে। নিজেকে শান্ত করার চেষ্টায় গুনগুনিয়ে গান ধরলা। পথ হারানো প্রতীক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব?
পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব? প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। গুনগুনিয়ে গান ধরে প্রেয়সীর কাছে এলো, হাঁটু গেড়ে বসে প্রেয়সীর মুখের উপর চুলগুলো সরিয়ে পড়ল। তোমার সমুদ্র নামক মানুষটির সাথে খুবই ঘনিষ্ঠতা কেন বেলা? আমি সমুদ্র নামক মানুষটিকে তোমায় ছুঁতে দেখেছি, গভীরভাবে ছুঁতে দেখেছি। তুমি কিছুই বলনি কেন বেলা? এই সম্পর্কের কি নাম দেব? ভাই বোন নাকি অন্য কিছু? আমি হিংস্র হয়ে উঠছি কিন্তু বেলা, সমুদ্রকে আঘাত আনতে 2 সেকেন্ডও ভাববো না। তুমি শুধু আমার বেলা, আমার, শুধুই আমার। তোমাদিকে কারো নজরও আমি সহ্য করতে পারি না বেলা। তাহলে স্পর্শ কেমন কষ্ট অনুভব দেয় আমায়? সত্যিই কি দোষ দেবো তোমায়? তোমার কাছে আমার হাজারো প্রশ্ন, কিন্তু আমি সামনে এলেই তুমি জ্ঞান হারিয়ে ফেলো। ইস, সঠিক সময় কবে আসবে বেলা? আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফটফট করে কথা বলবা। এরই মধ্যে একটা গার্ড এসে পড়ল। স্যার, এমপি সমুদ্র সহ একজন মেয়ে এদিকে আসছে। লোকটি বিচক্ষণতার সাথে এখান থেকে সরে গেল আর লুকিয়ে গেল। যাওয়ার আগে প্রমাণ সব শেষ করে গেল। বহুক্ষণ পর সমুদ্র একটু হাঁপ ছেড়ে বাঁচলো। এমপি হয়ে পড়েছে ও ঝামেলায়, সাধারণ জীবনযাপন করতে পারে না। মুনতাহা বলেছে ঝিনুক উপরে আছে, কতবার কল দিল, মেসেজ করলো নিচে নামতে, কিন্তু ঝিনুকের মোবাইল বন্ধ পেয়েছে। বাধ্য হয়ে সেও উপরে আসলো মুনতাহা আর নাজিমের সাথে। দরজাটা খুলতেই সমুদ্র ঝিনুককে ফ্লোরে পড়ে থাকতে দেখে সমুদ্রের হৃদয়ে ঝড় শুরু হয়ে গেল। ঝিনুক বলে বিদ্যুতের গতিতে দৌড়ে এলো। হাঁটু গেড়ে বসে ঝিনুকের মাথাটা নিজের কোলে তুলে নিল মুনতাহা। আর নাজিমও ঝিনুককে ডাকছে, কিন্তু ঝিনুকের হুঁশ ফিরছেই না। ঝিনুকের চোখে মুখে পানি ছিটা দিতে ঝিনুক মিটমিট করে তাকালো। সমুদ্র তার প্রিয়তমাকে চোখ মেলতে দেখে বুকের মাঝে চাপড়ে ধরলো, ভয় মাখা কণ্ঠে পড়ল, চড়ুই তুই ঠিক আছিস? কি হয়েছিল এখানে? তুই জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন কলিজা আমার? সমুদ্র ঝিনুকে খুব জোরে জড়িয়ে ধরেছে। সে ভয় পেয়েছে ঝিনুকের একটু আগের ঘটনা মনে পড়তে ঝিনুক ও ভয়ে সমুদ্রকে আরো জোরে জড়িয়ে ধরল। শান্তি লাগছে মনের ভিতর। ঝিনুক সমুদ্রের আদুরে গলা পেয়ে সবকিছু খুলে বলতে গিয়েছিল, কিন্তু মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। এমনিতেই লোকটা সারাদিন নানা কাজে ব্যস্ত ক্লান্ত থাকে, তাকে কি জানাবে একটু আগের ঘটনাটা? তাছাড়া আগের বারও একই ঘটনার জন্য তিনি কয়েকদিন অনেক হাইপার ছিল, কিন্তু কোনো প্রমাণ পায় নাই, তাই চুপচাপ ছিল। কিন্তু আবারও একই ঘটনা। অবশেষে ডিসিশন ঝিনুকই নিল, ও জানাবে না ওর জিনিসটা, এবার ও নিজেই সেটেল করবে। এই লোক আবারও আসবে। মনকে শক্ত করে ঝিনুক সমুদ্রকে একটু দূরে সরিয়ে পড়ল। হঠাৎ মাথা চক্কর দিচ্ছিল, তাই পড়ে গেছি। আমার কিছু হয়নি, আমাকে ছাড়ো। সমুদ্র ঝিনুকের চোখ বরাবর তাকিয়ে আছে। ঝিনুক তার চোখে চোখ রাখতেই মিথ্যে কথার জন্য অপরাধ বোধ কাজ করলো। সেকেন্ডে চোখ সরিয়ে ফেলল, আমতপ্ত করে বলল, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি যাব। সমুদ্র মুনতাহা নাজিম ও সায় দিল। তোরা গাড়ির কাছে যা, আমি আর নাজিম আসছি। ঝিনুক মুনতাহার সাথে গাড়ির দিকেই রওনা দিল। মনের ভিতর ঝড় বইছে, ভয় আরো দ্বিগুণ বেড়ে গেছে, কিন্তু ঝিনুকের নিজের কাছেই সবকিছু অসহায় লাগছে। সমুদ্র আর নাজিম শপিং মলের সিসি ক্যামেরা চেক করার জন্য কন্ট্রোল রুমে প্রবেশ করলো। সমুদ্রকে দেখেই লোকেরা আরো একটা কথা বাড়ল না। নাজিম, আমি তো তোকে আগের ঘটনাগুলো বলেছি। ঝিনুক আর আমি আবারও বিপদের সম্মুখীন হতে চলেছি। কেউ আমার অজান্তে খুব গোপনে আমার প্রিয় জিনিসের দিকে নজর দিয়েছে। আমি কোনো ক্লু পাচ্ছি না। এমন হেল্পলেস উপলব্ধি আমি কখনোই করিনি। ভাই, আমি নিজের তত্ত্বাবধানে থেকে কেসটা সলভ করতে চেয়েছি, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। যে ছেলেটির হাত কর্তন করা হয়েছে ও কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না, তার ওপর ছেলে যথেষ্ট ধনী পরিবারের ছেলে। আমি কত রকম চেষ্টা করেছি, আমি ব্যর্থ। কিন্তু তুমি এখানে এসেছো কেন? ঝিনুক মিথ্যা কথা বলেছে। আমি শিওর ও মাথা চক্কর দিয়ে পড়ে নাই। এমন কিছু হয়েছে যেটা ও সহ্য করতে পারে নাই, কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না ও মিথ্যা কথা বলল কেন। নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিসিটিভি ক্যামেরা চেক করে আশ্চর্যের অষ্টম আকাশ থেকে পড়ল।
সমুদ্রের মুখের রং কঠোর হয়ে উঠল। নাজিমের চোখ ছানা বড়া। একটা লোক কতটা কঠিন হৃদয়ের হলে খুব সহজেই কাউকে চোখ হারা করতে পারেন, কিন্তু এত ক্লু থাকতেও কোনো প্রমাণ নেই। লোকটি কোথা থেকে শপিং মলে এসেছে, কোথা থেকে বের হয়েছে, পুরো সিসিটিভির ফুটেজ দেখে বের করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু ছাদের উপরে এই ক্ষুদ্র কয়েক মিনিটের দৃশ্যটাই রয়েছে, তবুও আবছা আলো সেই দৃশ্যটুকু ভালো মতো দেখা যায় না। সমুদ্র পাবলিক প্লেসে আছে বলেই খুব সুন্দর করে নিজেকে সামলিয়ে রেখেছে। নাজিম পারল না, সে সিসিটিভি ফুটেজের গার্ডদের উপর গর্জন করে উঠল। সমুদ্র নাজিমকে থামিয়ে নিল। শান্ত হ, উত্তেজিত হয়ে লাভ নেই। এই হুডি পরা লোকটি চতুর, ইচ্ছে করে এইটুকু দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাঝে করেছে। ও চাইলে এই প্রমাণটুকু মিটিয়ে ফেলতে পারত, তবে ও একটি কাজ ভালোই করেছে। এবার টক করে খেলা হবে। খেলা জমতে চলেছে। ভুল মানুষের সঙ্গে পাল্লা দিয়েছে। সমুদ্র নাম আমার, আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। এই খেলা একসময় বিশ্ববিদ্যালয়গুলোর প্রাঙ্গণে প্রকাশ্যে করেই রাজনীতিতে এসেছি।